চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। আপনারা দেখছেন চ্যানেল আই। কৃষি আমাদের দেশ ও অর্থনীতির মূল চালিকা শক্তি, আর তাই কৃষিকে নিয়েই রচিত হচ্ছে উন্নয়নের ভিত। আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠান। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব পাম চাষ নিয়ে। বাংলাদেশে একসময় পাম চাষ আদৌ হবে কিনা এটা নিয়ে সংশয় থাকলেও বর্তমান সময়ে এসে আমরা দেশের বিভিন্ন জেলা থেকে খবর পাই কৃষক পাম চাষ করছেন, দেশের বিভিন্ন এলাকাতে পাম বাগান গড়ে উঠেছে। কিন্তু এর পাশাপাশি যে সমস্যার কথা আমরা শুনতে পাই যে পাম গাছ হচ্ছে, গাছে পাম ধরছে কিন্তু সেটি প্রসেসিং করা যাচ্ছে না, তেল বের করা যাচ্ছে না। এটার যে বাণিজ্যিক লাভ কিংবা বাণিজ্যিকায়ন সেই দিকে কৃষক যেতে পারছে না। পাম চাষের বাংলাদেশে সম্ভাবনা কতখানি এবং এটি আদৌ ব্যাপকভাবে কৃষকের জন্য লাভজনক হবে কিনা, কিংবা পাম চাষ ব্যাপকভাবে সম্প্রসারণ করা সম্ভব হবে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে পাম চাষ সম্প্রসারণের এক নায়ক, পাশাপাশি পাম চাষী কুমিল্লার জনাব মঞ্জুর হোসেন, যিনি দেশের বিভিন্ন এলাকায় পাম গাছ, পাম বাগান সম্প্রসারণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন। আছেন পাম চাষ নিয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান তত্ত্ববিদ ও পিএইচডি গবেষক কৃষিবিদ জনাব মেহেদি মাসুদ, তিনি আমাদের সঙ্গে আছেন। আমি জনাব মঞ্জুর হোসেনের কাছে যাব যে আপনি তো পাম চাষ নিয়ে অনেকদিন কাজ করছেন এবং আমরা যতদূর জানি যে টাঙ্গাইলের ওসমান গনির হাত দিয়ে বাংলাদেশে পাম চাষ শুরু এটা বলা যাবে কিনা, কিন্তু পাম চাষের যে বাংলাদেশে সম্ভব কিংবা হচ্ছে সেটি প্রচারণায় প্রথম আসে ওসমান গনি টাঙ্গাইলে। তারপরে আমরা দেখতে পাই যে পাম চাষ নিয়ে আপনি অনেক আশা জাগা নিয়ে বার্তা আমাদের মাঝে নিয়ে এসছেন। বিশেষ করে আপনি পাম চাষ করেছেন, পাম গাছে পাম ধরার পরে সেই পাম থেকে আপনি তেল, যে র ক্রুড অয়েল যেটা, আপনি সেই তেল প্রক্রিয়াজাতকরণ করেছেন। একই সঙ্গে পাম তেল দিয়ে আপনি সেচ মেশিন পরিচালনার মতো কাজটিও করে দেখিয়েছেন। তো অনেকগুলো আকর্ষণীয় বিষয় আপনার কাছ থেকে আমরা জেনেছি এবং দেখেছি। আপনার কাছে জানতে চাই যে পাম চাষের বাংলাদেশে বর্তমান অবস্থাটি কি? জি, সবুজ গাছের তরল সোনা, বাংলাদেশ একদিন স্বপ্ন, সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এই দেশে বিদেশ থেকে পাম তেল 40,000 কোটি টাকা আমদানি করে, সেটা কিভাবে সাশ্রয় করা সম্ভব সেই চিন্তা নিয়ে কাজ করে যাচ্ছি। পাম গাছ, নারকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, খেজুর গাছের ন্যায় একই প্রজাতি এবং একই তার নেচার। তো আপনি বাংলাদেশে যে পরিত্যক্ত ভূমিগুলো পড়ে আছে, যেমন উপকূলীয় অঞ্চল, চর অঞ্চল, কৃষকের বাড়ির আঙিনায় আপনি যদি পাম গাছ রোপণ করেন, একটা গাছ থেকে বছরে 160 লিটার তেল উৎপাদন করা সম্ভব, যেটা আমি বাস্তব মাঠ পর্যায় থেকে পরীক্ষা করে আমি পেয়েছি। এই অবস্থাতেই বাংলাদেশে যে পূর্বে যে কৃষকরা যে পাম গাছ লাগিয়েছে তার কোনো পরিকল্পনাভাবে লাগানো হয়নি। একটার থেকে একটার দূরত্ব থাকতে হবে কমপক্ষে 25 ফুট। সেখানে দেখা গেছে যে অপরিকল্পিতভাবে
5 ফুট 6 ফুট দূরত্ব লাগাই বসে আছে। আচ্ছা, এটা অবশ্য কারিগরি দিক। আমি জানতে চাই যে বাংলাদেশে পাম চাষ কতটা সম্প্রসারণ হয়েছে, কয়টা জেলায় চাষ হচ্ছে, কিংবা মানে কৃষকরা কিভাবে পাম চাষে সম্পৃক্ত হয়েছে? তো প্রথম দিক দিয়ে চ্যানেল হৃদয় মাটি ও মানুষের যে অনুষ্ঠানটা প্রচারিত হয়েছিল 2007 সালে, তারপর যে ব্যাপকভাবে এই পাম চাষকে কৃষক গ্রহণ করেছিল, আর সেটা নায়ক ছিল কিন্তু টাঙ্গাইলের ওসমান গনি সাহেব। তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু পরবর্তীতে যখন এটাকে কোনো পরিকল্পনা ছাড়া সবাই একবারে লাগান শুরু করেছে, এখন দেখা গেছে যে পাম গাছ বড় হয়ে গেছে, ফল হয়ে গেছে, ফলের প্রক্রিয়া করার কোনো যন্ত্র পাচ্ছে না, মেশিন পাচ্ছে না। কিন্তু সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমানকে সাধুবাদ জানাই। উনি সেটাকে কৃষি ঋণ নীতিমালাতে অন্তর্ভুক্ত করেছে, ইএফ ফান্ড ভিতরে সেটাকে অন্তর্ভুক্ত করেছে, এবং কৃষকরা যাতে করে পাম চাষ মানে আরো বেশি করে করতে পারে তার জন্য উনি স্বল্প সুদে সেটাকে ঋণের আওতায় অন্তর্ভুক্ত করেছে। তারপরে আপনার এখন যে অবস্থাতে এটাকে যাচ্ছে, যদি এটাকে আরো একটু ভালো করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারপরে কৃষি গবেষণা কেন্দ্র, তারপর তৈল বীজ গবেষণা কেন্দ্রে সেটা নিয়ে যদি কাজ করা শুরু করে, আমার মনে হয় অচিরেই বাংলাদেশ মালয়েশিয়াকে পিছিয়ে ফেলবে, পিছনের দিকে নিয়ে যেতে পারবে। বাংলাদেশ এমন একটা জায়গাতে আমরা বাস করতেছি যেটা কর্কট কান্ট্রি রেখার মাঝামাঝি দিয়ে দিয়েছে, যেখানে এক সময় একটা গবেষণায় আমি পড়েছি যে মালয়েশিয়ার থেকেও বাংলাদেশে পাম চাষ, পামের ফল, ব্রাঞ্চ এগুলি অনেক বড় হয়। মালয়েশিয়াতে একটা যদি 30 কেজি হয়, বাংলাদেশে একটা 70 কেজি হয়। না, এটা আপনি আপনার বাগান থেকে কিংবা আপনার গাছ থেকে এর কি প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, আমি প্রমাণ পেয়েছি। প্রমাণ পাওয়াতেই তো আমি বলতে সাহস করছি। আচ্ছা, ধন্যবাদ। আমি কৃষিবিদ মেহেদী মাসুদের কাছে যাব যে পাম চাষের বাংলাদেশের সম্ভাবনা নিয়ে খুব বেশি আশাবাদী জনাব মনজুর হোসেন, এবং সেই আশা নিয়েই তিনি কাজ করে চলেছেন। ইতিমধ্যে অনেক দূর এগিয়ে নিয়েছেন তার নিজের মতো করে এই পাম চাষ সম্প্রসারণের জন্য। তিনি অনেক সময় বাংলাদেশ ব্যাংকে ঘুরছেন, অনেক সময় বেসরকারি উদ্যোক্তাদের কাছে ঘুরছেন যে কারা পাম প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা যায় কিনা। অনেকগুলো দিক নিয়ে তিনি কাজ করছেন। আপনি কি মনে করেন যে তার যে সম্ভাবনা, স্বপ্ন এবং আশা, এটি কতটা বাস্তবসম্মত? অয়েল পাম গাছ থেকে পাম অয়েল হয়। অয়েল পাম যে গাছটা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইলিস গিনেনসিস, অর্থাৎ আফ্রিকাতে এর অরিজিন। এখান থেকে 1911 সালে প্রথম ইন্দোনেশিয়া আসে, 1917 সালে মালয়েশিয়াতে। 1960 সাল পর্যন্ত 50 বছরে তারা তেমন কোনো উন্নতি করতে পারেনি। 1960 সাল থেকে ল্যান্ড সেটেলমেন্ট স্কিমের আওতায় তারা ধীরে ধীরে আজকে পৃথিবীর 90% পাম অয়েল সাপ্লাই দেয় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। আমাদের দেশে পাম অয়েল চাষের সম্ভাবনার দিক আলোচনা করতে গেলে আমাদের যে আবহাওয়া, পাম অয়েলটা হচ্ছে ট্রপিক্যাল ফসল, উষ্ণমণ্ডলীয় ফসল। আমাদের দেশে 24টা জেলা উষ্ণমণ্ডলীয় ফসলের আওতার মধ্যে, ট্রপিক্যাল, যেটাকে আমরা যদি ভাগ করি তাহলে সাজেক, রাঙামাটি, দুদকছড়ি, খাগড়াছড়ি, কুমিল্লা, ফরিদপুর, তারপরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা পার হয়ে যে রেখাটা গেছে সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। দক্ষিণের দিক থেকে এই রেখাটা পর্যন্ত বলা হয় ট্রপিক্যাল অংশ, আর বাকি অংশটা সাবট্রপিক্যাল। তা 2008 সাল থেকে যেভাবেই হোক অয়েল পাম গাছ যেখানে সেখানে লাগানো হয়েছে, বিজ্ঞানসম্মতভাবে লাগানো হয়নি। আর যেহেতু এটা পাম জাতীয় গাছ, কমার্শিয়াল প্রোডাকশনে আসতে 10 বছর লাগবে। 8 থেকে তাহলে 18 সাল পর্যন্ত, 1918 সাল থেকে কমার্শিয়াল ভায়াবল প্রোডাকশন আসবে। এর আগ পর্যন্ত প্রোডাকশন হেক্টর প্রতি 5 বছর পর থেকে 5 টন থেকে
6 টন 7 টন যে ফলগুলো আসবে সেখান থেকে ক্রুড পাম অয়েল তেল তৈরি করা যাবে। কিন্তু কিছুদিন আগে গোদাগাড়ির কৃষি অফিসার আমাকে বলছিল যে সে 2 মণ পাম অয়েল ফল জাল দিয়েও 1 ফোঁটাও তেল পায়নি। তাই আমি বললাম ফলটা কি পাকছিল কিনা, ম্যাচিউর হয়েছিল কিনা। তো বলছে ম্যাচিউর কিভাবে হয় সে জানে না। অর্থাৎ পাম অয়েল ফল যখন ফ্রুট সেট হয় তার থেকে 6 মাস সময় লাগে পাকতে। তাহলে তার আগে যদি তেল বের করার জন্য যে আমাদের ডোমেস্টিক যে প্রসেস পদ্ধতি আছে সেটা যদি করে তাহলে তো তেল পাওয়া যাবে না। কারণ পাকলেই একমাত্র ওর ভিতরে তেলটা তৈরি হবে। সেই দিক থেকে কাঁচা অবস্থায় সাধারণত 2 ধরনের ফল পাওয়া যায় ভ্যারাইটি হিসাবে। কাঁচা অবস্থায় দেখতে সবুজ থাকে, কাঁচা অবস্থায় দেখতে জাম কালার মতো থাকে। জাম কালার মতো যেটা থাকে সেটাকে বলা হয় নাইগ্রিসেন্স, আর যেটা সবুজ থাকে কাঁচা অবস্থায় ডাবের মতো সেটাকে বলা হয় ভাইরিসেন্স। কিন্তু সুখের বিষয় পাকলে দুটোরই কালার হবে হলুদ, এবং হলুদ কালারই নির্দেশ করে যে সে পরিপক্ক হয়েছে। এবং তখনই এটা কেটে যে সমস্ত উপায়ে মানে ভেরেন্ডির তেল তৈরি করার যে পদ্ধতি বা ঘরে নারকেল তেল তৈরি করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই কিন্তু ঘরে তেল তৈরি করলে 10 কেজি ফল থেকে 4 কেজি তেল পাওয়া যায়। এটা ঘরেই তৈরি করা যাবে। এটা পরীক্ষিত না? পরীক্ষিত। এটা আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে জব্বারে মোড়ে ফল আছে ফল গাছ থেকে পেড়ে আমি নিজে তৈরি করেছি। তেলমাছড়া বিট হবিগঞ্জে মাধবপুর উপজেলায়, ওখানে 30 বছর বয়সের একটা গাছ থেকে একটা বাঁশ আমি প্রথম সংগ্রহ করি। সেই বাঁশটার ওজন হয়েছে 53 কেজি, যেটা কৃষি মেলাতে বাংলাদেশে প্রথম প্রদর্শিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ ইনস্টিটিউশনের ওখানে। 53 কেজি ওজনের যে ছড়া একটা অযত্নে লালিত গাছ থেকে আমি নিজে সংগ্রহ করি এবং তার তেলের কোয়ালিটি এবং তেল নিজে বের করে দেখি যে হ্যাঁ এটা সত্যিকারেই পাম অয়েল এবং ভোজ্য তেল। তা আমরা তো সাধারণত কিন্তু প্রকৃতি থেকে শিখি, আর ওখানে যেভাবেই বন বিভাগ লাগাক না কেন সেই গাছে যেহেতু সিগন্যাল দিচ্ছে যে বাংলাদেশের আবহাওয়া এবং মাটি প্রকৃতি পাম অয়েল চাষের জন্য সত্যিকারভাবেই উপযোগী। এবং এখনো যদি আপনি এই মাত্রই যদি যান তাহলে কিন্তু দেখবেন প্রতিটা গাছে 7টা থেকে 8টা ছড়া আছে। আচ্ছা, একটি বিষয় যে আমরা সাধারণত মনে করি যে আমাদের দেশে বৃষ্টিপাতের যে হার, পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে, আমাদের দেশে সেচের একটি সংকট রয়েছে, সব মিলিয়ে আমরা একটি মানে আমাদের দেশের অনেকাংশ মরুকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে, কোথাও মাটির নিচে লবণের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, সবকিছু মিলিয়ে আমরা একটা পানি সংকটের দিকে ধাবিত হচ্ছি। এরকম একটি সময়ে পাম গাছ, যেটি অনেক বেশি পানির প্রয়োজন হয় বলে আমরা জানি, পাম গাছ কিংবা এর বাগান এটা আমাদের দেশের জন্য কতটা যুক্তিযুক্ত হতে পারে? আর ঠিক কথা বলেছেন। আপনি 24টি জেলার কথা বললেন, সেখানে যদি আমরা ঠিক পরিকল্পিতভাবেই যদি পাম বাগান করা হয়, সেটি আমাদের খাদ্য ফসলের জন্য কোনোভাবে টান পড়বে কিনা, কিংবা আমরা কিভাবে এই বাগান বিন্যাস কিংবা কিভাবে চিন্তা করতে পারি, আবার সেটি আদৌ সম্ভব কিনা? ঠিক বলেছেন। আসলে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো অত জমি আমাদের নাই। আর আমরা যেন এমন কাজ না করি যে মাঠ ফসলে অয়েল পাম গাছ চাষ করে যেন আবার ধান উৎপাদন কমে না যায়। এই জন্য আমাদের খুবই পরিকল্পনা গ্রহণ করতে হবে যে কোথায় কিভাবে আমরা কতগুলো অয়েল পাম গাছ লাগাবো। এর জন্য আমার পরামর্শ হচ্ছে যে হ্যাঁ, আমরা কিন্তু যেখানে ধান হয়, পাট হয় বা মেন আমাদের ফুড সিকিউরিটির যে কম্পোনেন্ট, সেই সমস্ত জমিতে আমাদের এখনই পাম গাছ লাগানো ঠিক হবে না। আমরা এই অয়েল পাম গাছ লাগানোর জন্য পতিত জমি, তারপরে বড় জমির আইল বা বাঁধের উপরে বা রেল লাইনের পাশে বা যে সমস্ত জায়গা ব্যবহৃত হয় না, স্কুল, কলেজ, ক্যান্টনমেন্ট, সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো লাগাই, সেই গাছগুলোই যেন আমরা অয়েল পাম গাছ দিয়ে রিপ্লেস করি। তাহলে একাধারে আমাদের সৌন্দর্য বর্ধনও হবে এবং এর থেকে কিছু আমরা
মানে ফল কারেকশন করে তেল তৈরি করতে পারবো। আমি একটু মঞ্জুর হোসেনের কাছে যাব, যে একই প্রশ্ন, যে আমাদের দেশে যে আবহাওয়া এবং জলবায়ু এবং আমাদের যা শস্য উৎপাদন পরিস্থিতি, যেখানে আমাদের খাদ্যশস্যের অপরিহার্যতা অনেক বেশি এবং আমাদের এই 16-17 কোটি মানুষের বার্ষিক খাদ্য চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন করাটি আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেখানে আমরা পাম বাগান করলে কোনোভাবে আমাদের খাদ্য উৎপাদনে কোনো টান পড়বে কিনা? আপনি ঠিক একজন কৃষক এবং পাম নিয়ে দীর্ঘদিন কাজ করার চিন্তা থেকে আপনি যদি বিষয়টি একটু বলতেন। জি, আমি তো সারা বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি। এমন কিছু কিছু জায়গা পড়ে আছে কোনো কিছুই করা হয় না বছরের পর বছর। সেই অবস্থানগুলো খুঁজে বের করে সেখানে যদি পাম গাছ লাগানো হয়, যে জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনে পাম গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড 100 ভাগ যদি গ্রহণ করে, সে অক্সিজেন কিন্তু তার চেয়ে বেশি দেয়, অক্সিজেন বেশি দেয়। আপনার এই যে মালয়েশিয়ায় আপনার গ্রিন ভিউ, সেখানে কেন তারা পাম গাছ লাগাচ্ছে? তাদের জলবায়ু পরিবর্তনের জন্য তারা একটা সুন্দর করে একটা পরিকল্পনা করেছে। তো আমাদের যে উপকূলীয় অঞ্চলে যে জায়গাগুলো খালি পড়ে আছে, চরের জায়গাগুলো খালি পড়ে আছে, তারপরে আপনার বাঁধগুলো খালি পড়ে আছে, পাম গাছ এমন একটা বৃক্ষ যে আপনার যদি 240 কিলোমিটার স্পিডে যদি বাতাস ছুটে, পাম গাছ কিন্তু হালবে না। অন্যান্য গাছ পড়ে যাবে কিন্তু পাম গাছ হালবে না। তারপরে আপনার পাম গাছ থেকে যে কাঠ, যে কি সুন্দর ফার্নিচার হয়, অদ্ভুত। আমরা মালয়েশিয়া থেকে ফার্নিচার আমদানি করি, সেটা কিন্তু পাম গাছের পাতা থেকে টিস্যু পেপার, যে আমরা টিস্যু পেপার ব্যবহার করতেছি, সে অনেক আইটেম, 108টা আইটেম সৃষ্টি হয় এই পাম একটা গাছ থেকে। একটা বৃক্ষ মালয়েশিয়াকে পরিবর্তন করে দিয়েছে, আর একটা বৃক্ষ কি আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারে না? আমাদের সেই সচেতনতা সৃষ্টি করতে হবে। রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, এই বিষয়টা নিয়ে যেন তারা আরো বেশি গভীর চিন্তা করে। তাছাড়া আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায়, সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন মহলে গিয়েছি। তো যে সমস্ত মহল থেকে আমি সাড়া পেয়েছি, আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, শুধু আমার জন্য নয়, এদেশের রাষ্ট্রের জন্য, এদেশের মানুষের জন্য, আগামী প্রজন্মের জন্য। আপনি আমাদেরকে যদি বলেন যে পাম চাষ সম্প্রসারণে ওসমান গনির পরে আপনি কিভাবে কাজ করেছেন, কতটা সম্প্রসারণ করতে পেরেছেন, আপনার সম্প্রসারণের পদ্ধতিটি? জি, আমি আমার অঞ্চলে আমি 1,70,000 গাছ লাগিয়েছি এবং ছোট ছোট বাচ্চাদেরকে আমি পামের চারা বিতরণ করেছি। স্কুল, কলেজ, স্কাউট, তারপরে আপনার লায়ন ক্লাব, রোটারি ক্লাব, ওই সমস্ত ক্লাবের যারা বড় কর্তা ব্যক্তিরা আছে তাদের কাছে অনুরোধ করেছি, আপনারা পয়সা দেওয়া লাগবে না, আমার চারাটা আপনারা ক্যারিং করে নিয়ে যান। আমি এভাবে তাদেরকে উৎসাহিত করেছি। আর রাজধানীতে যখন চলে আসলাম, রাজধানীর বড় বড় নীতি নির্ধারকদের কাছে যখন চলে আসলাম, তাদেরকে বললাম যে আপনারা সিএসআর এর কার্যক্রমে আমাকে একটু সহযোগিতা করেন। আমি সেই আপনারা যদি সহযোগিতা করেন, সে হাত যদি বাড়াইয়ে দেন, তাহলে এদেশে সবুজ গাছের তরল সোনা একবারে সম্ভব। সেই হিসাবে আপনি যদি বলেন কে কে কি করেছে, আমি বলতে পারি। আচ্ছা, আমি আপনার কাছে আসছি। জনাব মেহেদী মাসুদ, আমি আপনার কাছে জানতে চাই যে সরকারের পাম চাষ সম্প্রসারণে সরকারের অবস্থানটি কি? যেহেতু আমরা যখন একটা প্রকল্প নেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম, তা আমরা কৃষি গবেষণাকে লিখেছিলাম, মৃত্তিকা গবেষণাকে লিখেছিলাম যে এর উপরে কোনো গবেষণা আছে কিনা। আসলে এর উপরে তেমন কোনো গবেষণা এখনো হয়নি। বন বিভাগে যে গাছগুলো লাগিয়েছিল ওখান থেকেই বলতে হবে যে ন্যাচারাল সিলেকশন ইজ দ্য বেস্ট সিলেকশন। সেই হিসাবে বিভিন্ন এনজিও বা মিস্টার মঞ্জু বা ওসমান গনি, ওনারা যেভাবে বিজ্ঞানসম্মত করা বাইরে যেনতেনভাবে চারা বিক্রি করার জন্যই পাম গাছ লাগানো হয়েছে, সেগুলোর জন্য আসলে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমি বর্তমানে যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত পাম বাগান আছে, আমি বলবো যে বিজ্ঞানসম্মতভাবে যেখানে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব 30 ফুট হওয়ার কথা, আমি এমনও দেখেছি 5 ফুট দূরত্বে পাম গাছ লাগানো। তাহলে হয়তো 2-1 বছর সেখানে ফলের দেখা পাওয়া যাবে, কিন্তু কমার্শিয়ালি এগুলো ভায়াবল হবে না। তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে অবশ্যই 30 ফুট দূরে দূরে রেখে
বাকি গাছগুলো কেটে ফেলা বা অন্যত্র ট্রান্সফার করা। আর যেহেতু পাম গাছ তেল জাতীয় গাছ, এর জন্য একটা বিশেষ ধরনের উপাদান সার খুবই প্রয়োজন, সেটা হচ্ছে সালফার। কারণ যেহেতু তেলের মেন উপাদান সালফার, এই তেল জাতীয় গাছে বেশি পরিমাণে সালফার দরকার। তা ওই সমস্ত কৃষক ভাইদের জন্য উপদেশ থাকবে যে প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করবেন, বা কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন, পাশাপাশি সালফার এবং পটাশিয়াম, যেটা পটাশ সার, এই দুটো যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ঠিক 10 বছর পর থেকে আপনাদের প্রতিটা গাছে কম করে হলেও 50 থেকে 60 কেজি তেল প্রতি বছর পাওয়া যাবে। এবং একটা কৃষক যদি তার গেটের বাইরে সূর্যালোক যেখানে পড়ে, তার বেশি গাছ দরকার নেই, টিউবওয়েলের পাশ দিয়ে যে পানির নালাটা গেছে সেই নালায় সে যদি 2টো গাছ লাগায়, তাহলে এই 2টো গাছই কিন্তু তার সারা বছরের তেলের চাহিদা, ভোজ্য তেলের চাহিদার গ্যারান্টি দেবে। তা আমার পরামর্শ এইটাই থাকবে, যেহেতু আমরা মাঠ বা হেক্টর এইভাবে না গিয়ে আমাদের প্রতি গ্রামে যার যার যতটুকু জায়গা আছে, এবং যেহেতু এটা পানির পরিমাণ বেশি, এবং যেমন ইন্ডিয়াতে মিজোরামে বৃষ্টি বেশি হয়, মিজোরামে কিন্তু ইন্ডিয়াতে অয়েল পামের ইন্ডিয়াতে ব্যাপক, ওরা প্রায় 1 লক্ষ হেক্টর জমি তারা এই অয়েল পাম্প কার্যক্রম করছে, কেরালাতে করেছে। তারা কিন্তু এইভাবে মাঠ না করে কৃষকের বাড়িতে বাড়িতে করে, যারা তেল নিজেরা তৈরি করতে না পারবে, প্রতি গ্রামে ভ্যান আসে প্রতিদিন, ওই ভ্যানে তারা নিয়ে যায় ওই ছড়াগুলো, পরে পার্শ্ববর্তী প্রতিটা উপজেলায়, যেমন 2005 সালে যেখানে ইন্ডিয়াতে মাত্র 6টা ফ্যাক্টরি ছিল পাম অয়েলের, সেটা 2010 সালে 49টা ফ্যাক্টরি হয়। তা আমাদের জনাব মঞ্জুর সাহেব উনি একটা ছোটখাটো করেছেন, আর একটা জিকলুর রহমান তারাগঞ্জ রংপুরে একটা করেছে, কিন্তু এই ফ্যাক্টরির কিন্তু কাঁচামাল এখন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন ধীরে ধীরে দেখা যাবে যখন এই পামগুলোর বয়স বাড়বে এবং ফলও তত বেশি পাওয়া যাবে, তখন এই ফ্যাক্টরিগুলো রানিং এ চলে আসবে। আচ্ছা, আমি মঞ্জুর হোসেন আপনার কাছে জানতে চাই, আমার কাছে অনেক কৃষক আমাদের কাছে যোগাযোগ করে, তারা পাম বাগান করেছেন কিন্তু তারা তেল বের করতে পারছেন না, বিধায় তারা ওই জমিটা তারা মনে করছে যে মানে কোনো সুফল আসছে না জমি থেকে, এবং বাণিজ্যিকভাবে তারা লাভজনক নয় পাম বাগান করে। পাম প্রক্রিয়াজাতকরণের জন্য কি ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে চালু করা গেছে, কিংবা আদৌ সম্ভব হয়েছে কি হয়নি? জি, ধন্যবাদ। খুবই সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক ইআরএফ ফান্ড এবং বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ নীতিমালাতে পাম চাষের মেশিন সংগ্রহ করার জন্য 250 কোটি টাকার উপরে বরাদ্দ রেখেছে। হয়তো প্রত্যন্ত কৃষক ভাইয়েরা সেই তথ্যটা পাচ্ছে না। তো আমি একটা প্লান্টেশন করেছি, অচিরেই সেটা চালু হতে যাচ্ছে, এবং পাম চাষি ভাইদের জন্য একটা সুসংবাদ আজকের এই অনুষ্ঠানে আমি ঘোষণা দিয়ে দিতে পারি। এবং যারা পাম চাষ করেছে আমি তাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করব, প্রকৃতির এই দানটা যেন তারা না কাটে। আর সেই সাথে আমার আরেকটি প্রস্তাব আমি বাংলাদেশ ব্যাংকে দিয়ে রেখেছি, প্রতিটা অঞ্চলে ছোট ছোট ক্রুড মেশিন যাতে করে কৃষকরা কিনতে পারে তাদেরকে স্বল্প সুদে দেওয়ার জন্য। আর এই অর্থ বছরেই সেটা কিন্তু আছে। যারা কৃষক ভাইরা আছেন স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোতে গিয়ে যোগাযোগ করলে তারা পাম চাষের ঋণও পাবেন স্বল্প সুদে, এবং কোনো ব্যাংকে জামানতবিহীন পাম চাষিদের জন্য ঋণ দেওয়ার জন্য অর্থ বরাদ্দ আছে। তো আপনি যে এই সুখবরটি যেটি দিচ্ছেন কিংবা বলছেন যে পাম প্রক্রিয়াজাতকরণের একটি কারখানা খুব শিগগিরই চালু হতে যাচ্ছে, সেই কারখানায় কি সংখ্যক কিংবা কি পরিমাণ পাম বছরে উৎপাদন করা যাবে পাম তেল? এখন তো মানে স্বল্প পরিসরে করতে হবে, যেহেতু এটা ভর্তুকি আয়তায়, পরে আস্তে আস্তে এটাকে দীর্ঘায়িত করা হবে। তো সেই হিসাবে আমার আয়ত্তে যতগুলো গাছ আছে আমি সেটাকে সংগ্রহ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, এবং সেই ফলগুলো থেকে দৈনিক
আমার প্রায় 3000 লিটার তৈল উৎপাদন করা সম্ভব হবে। পরবর্তীতে সেটা বেড়ে 30,000 লিটার, তারপরে 50,000 লিটার পর্যন্ত এটার মূল ক্যাপাসিটি মেশিনটার আর কি। তো মানে কাজ চলছে, আর অল্প কিছু বাকি আছে, আর 10-15 দিন মনে হয় সম্ভবত আমি এটাকে শেষ করতে পারবো। তারপরে আমি এই দেশকে একটা ভালো জিনিস, একটা প্রেজেন্টেশন দিতে পারবো। তাছাড়া 2021 সালের মধ্যে যদি এই প্রক্রিয়া ভাবে কাজ করে যায়, 2021 সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রথম তেল রপ্তানি করা সম্ভব। আগামী বছর বাংলাদেশ থেকে পাম অয়েলের চারা আমি ভারতে রপ্তানি করতে যাচ্ছি। আমি জনাব মেহেদী মাসুদের কাছে সর্বশেষ খুব ছোট্ট সংক্ষেপে জানতে চাই যে বাংলাদেশে পাম চাষ সম্প্রসারণের জন্য প্রাতিষ্ঠানিক সরকারি পর্যায়ে কোনো গবেষণা এবং সম্প্রসারণ কেন্দ্রিক কোনো কাজ হচ্ছে কিনা? এখনো সরকারিভাবে অয়েল পাম বা পাম অয়েল চাষে তেমন কোনো কাজ শুরু হয়নি, কিন্তু গত বছর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল উনি কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম থেকে কিছু অর্থ নিয়ে একটা গবেষণামূলক কাজ শুরু করেছেন। সেটা গাছগুলোর অবস্থা গতকালকেও আমি দেখেছি যে ভালো, এবং তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট চমৎকার। তা ওটা থেকেও একটা আশা করছি ভালো একটা রেজাল্ট আসবে। আর গৌরীপুর হর্টিকালচার সেন্টারে আমি 2008 সালে 2টো গাছ লাগিয়েছিলাম অফিসের গেটে, এবং সেখানে গত সপ্তাহে আমি একটা বাঁশ থেকে 11 কেজি একটা বাঁশ সংগ্রহ করেছি, এবং সে ফলের কোয়ালিটি এবং তেলের কোয়ালিটি ভালো। আচ্ছা। এবং ক্রুড তেল অবস্থায় আমি ওই রান্না করা মাছ ভাজা বা মাংস রান্না করা এবং পুরি ভেজে দেখেছি যে ক্রুড পাম অয়েল ইন্টারন্যাশনাল যে কোয়ালিটি সেটা একই কোয়ালিটি। আচ্ছা। আর সরকারি পর্যায়ে আমরা চিন্তা করছি যে যে সমস্ত চাষিদের 2-3টা গাছ আছে তাদেরকে কিভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, যে আমরা সরকারিভাবে অয়েল পাম গাছ থেকে সংগ্রহ করে কিভাবে বাড়িতেই তেল সংগ্রহ করা যায় ছোট আকারে, সেটা চিন্তা ভাবনা করছি। যে এবং আমাদের কৃষিমন্ত্রী মহোদয় কিন্তু একটা কথা বলেন যে যেখানে যে জিনিস হয় সেটাই করা উচিত এবং খুব পরিকল্পনা মাফিক। তা আমাদের সারা বাংলাদেশে যেখানে হয় না সেখানে যেন এটা না যায়। ধন্যবাদ জনাব কৃষিবিদ মেহেদী মাসুদ, ধন্যবাদ জনাব মঞ্জুর হোসেন। আপনাদের দুজনের কাছ থেকে বাংলাদেশে পাম চাষ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে অনেক কথা আমরা শুনছিলাম। পাশাপাশি এটিও লক্ষ্য রাখার বিষয়, যেখানে পাম চাষের উপযোগিতা নেই কিংবা পাম চাষ আমাদের স্বাভাবিক ফসল উৎপাদনকে ব্যাহত করবে, খাদ্যশস্য উৎপাদনকে, সেই এলাকাতে পাম চাষ না করে যে এলাকাতে যে 24টি এলাকা বিশেষভাবে চিন্তা করা হয়েছে সেই 24টি এলাকাতে পাম চাষ করলে এবং বিশেষ বিশেষ জায়গায় পাম চাষ করলে তার সুফল অনেক বেশি আসবে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি দেখতে চাই পর্বে, সেখানে বাংলাদেশি পাম চাষ সম্প্রসারণ এবং এর বাস্তবতা নিয়ে যে পর্ব প্রচারিত হয়েছিল হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে, তার আংশিক আমরা দেখব। দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম পাম গাছ লাগানো হয় 1848 সালে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বোগার বোটানিক্যাল গার্ডেনে। 1911 সালে মালয়েশিয়ায় শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে প্রথম পাম গাছ লাগানো হয়, স্থানীয়ভাবে যাকে বলা হয় বেলি ডিউরা। এর প্রায় 50 বছর পর সে দেশের সরকার কৃষি বহুমুখীকরণের একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের পর মালয়েশিয়ায় কৃষি, শিল্প বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে পাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। বর্তমান বিশ্বে মালয়েশিয়াই হচ্ছে সর্বাধিক পাম তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ। তারা পাম তেল চাষের মাধ্যমে বছরে প্রায় $10 বিলিয়ন আয় করছে। যতদূর জানা যায় বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম পাম গাছ লাগানো হয়েছিল 70-এর দশকে, কিন্তু এর আবাদ, উৎপাদন কিংবা প্রক্রিয়াজাতকরণে তেমন কোনো সাফল্যের খবর ছিল না। তবে বিচ্ছিন্নভাবে দু একজন পাম চাষ নিয়ে কাজ করে যাচ্ছিলেন। 2007 সালে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ওসমানগঞ্জ নতুনভাবে পাম চাষ সম্পর্কে এদেশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ওসমানগঞ্জের দেখা দেখি দেশের অনেক স্থানেই শৌখিন কৃষক ও উদ্যোক্তা স্বল্প বিস্তর পাম চাষ শুরু করেন। এক্ষেত্রে বিশেষভাবে এগিয়ে আছে কুমিল্লা জেলা। এই জেলার অনেক স্থানেই এখন পাম চাষ হচ্ছে। উদ্যোক্তা, হর্টিকালচার সেন্টার এবং নার্সারি মালিকদের হিসেবে জেলার বিভিন্ন এলাকায় এখন প্রায় 1,70,000 পাম গাছ রোপণ করা হয়েছে। কোনো কোনো বাগানে ফল ধরা শুরু করেছে। দর্শক বলে রাখি, দেশে বছরে প্রায় 22 লাখ লিটার ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার প্রায় পুরোটুকুই বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি বাবদ ব্যয় পড়ে যায় প্রায় 40,000 কোটি টাকা। আমাদের দেশে একসময় কৃষক পরিবারগুলোর প্রতিদিনের তেলের চাহিদা পূরণ হতো ক্ষেতের সরিষা, তিসি ইত্যাদি তৈলবীজ ভাঙানোর তেল থেকে। কিন্তু পরবর্তীতে সয়াবিন সহ বাইরে থেকে আমদানি করা ভোজ্য তেলের উপর নির্ভরতা বেড়ে যাওয়ায় দেশে তেলবীজ আবাদও কমতে শুরু করে। বাড়তে বাড়তে এখন তেলের চাহিদা পূরণের জন্য আমরা প্রায় 100% বিদেশ নির্ভর হয়ে পড়েছি। প্রিয় দর্শক, বাণিজ্যিক তেল শস্যগুলোর মধ্যে পামই সবচেয়ে বেশি উৎপাদনশীল। প্রতি বছর হেক্টর প্রতি প্রায় 3070 কেজি পাম তেল উৎপাদন সম্ভব। এ তুলনায় সয়াবিন সহ অন্যান্য তেল শস্যের উৎপাদন অনেক কম। একটি পাম গাছ থেকে বছরে কমপক্ষে 164 কেজি পাম তেল পাওয়া যায়, যা দিয়ে 4-5 জনের একটি পরিবারের সারা বছরের ভোজ্য তেলের চাহিদা পূরণ করে বিক্রি করাও সম্ভব। তবে এটি যেমন সম্ভাবনার একটি দিক, এর পাশাপাশি পাম চাষ সম্প্রসারণের আগে এর প্রক্রিয়াতকরণের বিষয়টি গভীরভাবে ভাবা প্রয়োজন। কৃষক বলছেন, দেশে পর্যাপ্ত সংখ্যক প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে তোলা না হলে পাম চাষের সুফল তাদের ঘরে পৌঁছবে না। এর জন্য তারা কৃষিতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তা থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দৃষ্টি কামনা করছেন। দেখছিলাম, দেখতে চাই। এবার যাব চিঠিপত্রে। দর্শকদের কৃষি সমস্যা নিয়ে পাঠানো চিঠির জবাব দেবেন প্রফেসর ডক্টর সদরুল আমিন। চিঠিপত্রে যাওয়ার আগে আমি একটি প্রশ্ন প্রফেসর ডক্টর সদরুল আমিনকে করতে চাই। পাম চাষ নিয়ে আলোচনা দেখছিলেন আপনি। বাংলাদেশে পাম চাষ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছিল, পাশাপাশি পাম চাষ কোন এলাকাতে সম্প্রসারণ করা উচিত হবে সে বিষয় নিয়েও বিশেষজ্ঞের কথা আমরা শুনছিলাম। এ বিষয়ে আপনার গবেষণা কিংবা আপনার চিন্তা, পর্যবেক্ষণ, আপনার ভাবনা জানতে চাই। আসলে পাম অয়েল ওই 1950-এর পরেই যখন বায়োডিজেল প্রসঙ্গটা আসে, এশিয়া না শুধু, সারা ওয়ার্ল্ডে বিভিন্ন দেশেই ডাইভার্সিফাইড অয়েলের সোর্স খুঁজতে থাকে। তারা তখনই বুঝতে পারতেছিল যে আমাদের মেইন কিছুতে ভোজ্য তেল যেটা, এটা বায়োডিজেলে কনভার্ট করতে হবে, যেটা এখন আমরা দেখতেছি তো অনেক তেল দিয়ে বায়োডিজেল তৈরি হচ্ছে। এবং তখন থেকে এই পাম অয়েলটা প্রথম খুব নজরে আসে, যে এই পুয়ার সয়েল যেখানে সেখানেও হয়। এই জন্য বাংলাদেশেও কিন্তু ওই 55-র পরের থেকে এটা নিয়ে, যারা কৃষি বিভাগ ছিল তখন, কৃষি ডাইরেক্টরেটে, এটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আপনি দেখবেন যে এখানে হর্টিকালচার সেন্টার, পুরাতন সেন্টারগুলি আছে, সেখানে 2-4টা পাম অয়েল পাম গাছ আছে ওখানে। কিন্তু সেটা সরকারিভাবে একটা ক্রপ যে স্বীকৃতি পাওয়া বা এর উপরে জোর দেওয়া, সেই কাজটুকু হয় নাই। 1977-78 সনে প্রথম মালয়েশিয়ার থেকে কৃষি গবেষণা কিছু জার্মপ্লাজম আনার পরে সেটা কৃষি গবেষণা অত্যন্ত গুরুত্ব দিয়া সেই গাছগুলি হাটাদারি ফার্মে, বিহারের একটা খুব বড় সেন্টার, ওখানে লাগানো হয়। আমি ওই ফার্মের দায়িত্বে ছিলাম, তখন থেকেই দেখতাম যে ফল হচ্ছে। তখনই আমি 85-র পরেই সেখানে ফল হওয়া শুরু হয়। কিন্তু প্রসেসিং এর জন্য এটা আমরা কোনো সরকারি গুরুত্ব বা কোনো প্রজেক্টও দিতে পারি না, জমাও দিতে পারি না, তাদের অ্যাট্রাকশন ড্র করতে পারি নাই। কারণ এর সাথে দেশি বিদেশি বাণিজ্য স্বার্থ আছে অনেক কিছু। এখন পর্যন্ত সেইভাবে আমরা যা করতেছি বলা যায় হাতের আন্দাজে। কারণ সরকারকেও একটা কাজ করতে হবে অনেক চিন্তা ভাবনার ভিত্তিতে। কারণ যার কোনো স্বীকৃত প্রযুক্তি নাই, গবেষণা সিস্টেম নাই। আজকে যদি কৃষি মন্ত্রণালয় প্রপোজ করতে পারতো যে এই পাম অয়েলের উপরে এই আমার 10টা প্রযুক্তি আছে, এই প্রযুক্তিগুলির উপরে ফার্দার প্রজেক্ট হইতো, সেই বেসটাই এখনো তৈরি হয় নাই। সুতরাং এই কাজটা করলে একবারে গোড়ায় গবেষণা থেকে শুরু করতে হবে এবং গবেষণার প্রযুক্তির ভিত্তিতে। কারণ একজন কৃষককে তো ঠকানো যাবে না, এবং সরকারিভাবে কোনো দিন কোনো সরকার কোনো কৃষককে ঠকানোর কোনো উদ্যোগ নিবে না। পাশাপাশি আমাদের খাদ্যশস্য না, সেটা তো আমাদের ভাইটাল ফ্যাক্টর। কোনো অবস্থায় আমাদের কোনো সিরিয়াল
বা ফুড ক্রপস, এর এখন যে জমি আছে সেই জমিটা অত্যন্ত খুব সাবধানতার সহিত এই জমিটা পাহারা দিয়ে রাখতে হবে। আর অনেকেই আমার দেখছি পত্রপত্রিকায় লেখেন যে চরের জমিতে বাঁধে, এগুলি অনেকটা অমূল্য কথাবার্তা। কারণ চর আজকে আছে, 5 বছর পরে ভাঙে যাবে, তো এই গাছ যাবে কই? মানে এগুলি না, নিতে হলে সরকারিভাবে প্রযুক্তির ভিত্তিতে প্রকল্প নিতে হবে, কারণ তেলও আমাদের দরকার, তেলটাও আমাদের দরকার। চিঠি লিখেছেন উত্তরাঞ্চল থেকে অনেক দর্শকই এরকম বিষয় নিয়ে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন। শরফ আলী যশোর এবং শফিকুল ইসলাম মনিরামপুর থেকে লিখেছেন, এই মুহূর্তে ধানের বীজতলায় চারা নিয়ে খুব সমস্যায় পড়েছি। বড় চারা শুরু থেকেই পাতায় দাগ দেখা যায়, চারা বড় হচ্ছে না। এখন প্রচন্ড ঠান্ডা, এখন এই চারা লাগালে ফলনে মার খাবে কিনা, আর ঠান্ডা থেকে চারা রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে জানাবেন। বিশেষ করে হাইব্রিড বীজে সমস্যা একটু বেশি হচ্ছে। আরেকটি কথা, জানুয়ারির 15 তারিখের পর বীজতলায় বীজ ফেলা যাবে কিনা জানাবেন। প্রথমে উপস্থিতভাবে যেটা বললেন যে পাতায় দাগ দেখা যাচ্ছে, এটা হয় আমরা যে বীজটা ফেলাই, বীজটা আসলে তেমন ভাবে বাছাইও করা হয় না, যদিও আমরা প্রযুক্তি দিয়ে দিই যে বীজটা এইভাবে পানি দিয়ে একটু ইউরিয়া দিয়ে বা কাদামাটি দিয়া ডুবাই নিয়ে উপরে চিটা বীজটা ফেলে দিবেন, রোগা বীজটা ফেলে, এই কাজটা করা হয় না, যার জন্য জার্মিনেশনের পরেই পাতায় নানা রকম দাগ দেখা দেয়, সেটা রোগ। আর এই রোগের সাথে আবার ওই ঠান্ডাটা পড়তেছে। তো এই রোগটা দমন করার জন্য হেক্সাকোনাজল এই গ্রুপের কোনো ঔষধ যদি 10 লিটার পানিতে 100 গ্রাম ওষুধ দিয়ে স্প্রে করলেই এটা ঠিক হয়ে যায়, এটা ঠিক হয়ে যাবে। এটা বড় সমস্যা না। তবে ঠান্ডাটা, এটা আবহাওয়া পরিবর্তন বা নানা কারণে যেভাবে উত্তরবঙ্গ সহ সব জায়গায় এই বুড়ো চারাটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমাদের যে কৃষি প্রযুক্তি হিসাবে নানান জায়গায় আমরা প্রযুক্তি প্রচার করা হচ্ছে সরকারিভাবে, যে এটা করেন ওইটা করেন। তার মধ্যে আমি একটু স্মরণ করে দিতে চাই। একটা হলো যে রাতের বেলা পলিথিন দিয়ে ঢেকে রাখা, তারপরে সকালবেলা এই একটা কাঠি দিয়া শিশিরটা মাটিতে ফেলে দেওয়া, জমিতে পানি রাখা, আর দেওয়া, ওই ছাই দেওয়া যদি সম্ভব হয়। এই কয়টা কাজ করলে চারাটা তত ক্ষতিগ্রস্ত হবে না। আরেকটা আছে যশোরে, যেটা এটা করতে পারে যে ওইখানে তো উত্তরা বাতাসটা একটু বেশি হয় অনেক সময়, তখন এই বীজতলার পাশে যে খেজুরের ডাল বসাই দিয়ে যদি একটা পলিথিন দিয়া একটা জাস্ট একটা 2-3 ফুট একটা বেড়া দিয়ে দেওয়া হয়, তাহলেও দেখা গেছে যে ওই উত্তরের ঠান্ডা বাতাসটা লাগে না, এটা উপর দিয়ে চলে যায়। এই কাজগুলি করলে চারা যতটা আশঙ্কা করা হচ্ছে যে একবারে ফলনের উপরে, সেটা হবে না। কিন্তু সবাইকে কথাগুলি মানতে হবে, শুধু শুনলে হবে না, মানতে হবে, এবং যার যতটুকু সম্ভব পালন করতে হবে। আর যদি পাতার দাগ বেশি হয়ে থাকে তাহলে এই ঔষধ দিয়া এই রোগটা ভালো হওয়ার আগে ইউরিয়া সারটা দেওয়া যাবে না, তাহলে রোগটা আরো বেড়ে যাবে। আর 15 জানুয়ারির পর যেটা বললেন, 15 জানুয়ারির পর আজকে তো অনেকে বলে ব্রাউস, বুড়ো এবং আউশ, তবে সেই ক্ষেত্রে ব্রি ভ্যারাইটি আছে কয়েকটা, সেটা ব্যবহার করতে হবে একটু লেট হইলে। কিন্তু সেই চারাটা অবশ্যই 30 দিনের মধ্যে রোপণ করতে হবে। তবু কম, এটা এত ভাইটালি এত বড় করা যাবে না। আর ওই চারাটা যদি কেউ করতে চান বাধ্য হইয়া স্বল্প আকারে, তাহলে বীজতলায় অন্তত 100 গ্রাম ইউরিয়া প্রতি কেজি বীজের জন্য, প্রতি কেজি বীজ যেখানে ফেলবেন 100 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি আর 50 গ্রাম পটাশ, এটা দিয়ে দিতে হবে যাতে চারাটা একটু তাড়াতাড়ি বড় হয়। আর এই চারাটা রোপণ করার পর ওই খাদ্যের ইয়েতেই একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে। এবং সেটা একটু উঁচু জমিতে করতে হবে, যাতে কাটতে লেট হলে যাতে ফ্ল্যাশ ফ্লাড, যে ঢল বন্যা যেটা, সেটা যাতে না ধরে আক্রান্ত হয়। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর সদরুল আমিন। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের কাছে চিঠি লেখা অব্যাহত রাখুন। আপনাদের চিঠি, আপনাদের ইমেইল এবং আপনারা ফোনে আমাদের সঙ্গে যে সমস্যাগুলোর নিয়ে মতামত আপনাদের জানান, সেই বিষয়গুলো আমরা আমাদের অনুষ্ঠানের মূল তথ্য হিসেবে তুলে ধরার চেষ্টা করি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। শেষ করছি আজকের হৃদয় মাটির মানুষের ডাক। দেখা হবে আগামী বৃহস্পতিবার এই সময়ে চ্যানেল আইতে। সে অবধি সবাই ভালো থাকবেন। আমাদের কাছে চিঠি লিখুন, পরিচালক হৃদয় মাটির মানুষ অথবা হৃদয় মাটির মানুষের ডাক, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ। আমাদের ইমেল ঠিকানা hridayem@gmail.com। শুভেচ্ছা, খোদা হাফেজ।
হৃদয়ে বাংলাদেশ।